আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আমি হাফসা বলছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে। আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছে। তারপর কোথায় কেমন শীত পড়লো বলেন তো? আমাদের দেশে শীত হচ্ছে একটা উৎসবের মতো, তাই না? হঠাৎ করে আসে একবার বছরে, অল্প কিছুদিন থেকে আবার চলে যায়। আর চট্টগ্রামে আমি জানি না, পাহাড়ি এরিয়াগুলোতে হয়তো একটু বেশি শীত পড়েছে, ঠিক ধারণা নেই আমার। কিন্তু আমি যে এরিয়াতে থাকি এখানে খুব একটা শীত নাই, একদম গরম। এখন ফ্যান ছেড়েই থাকতে হচ্ছে। মোটামুটি হালকা একটু একটু করে ঠান্ডা লাগে সন্ধ্যার পরে, কিন্তু রাতে ঠিকই আবার গরম লাগে। আর দিনের বেলাও পর্যাপ্ত পরিমাণ রোদ ওঠে দুপুর 1টা-2টা পর্যন্ত, তারপর আবার চলে যায়, কিন্তু গরম কমে না। গতকালকে মশারি তারপর হচ্ছে বেডশিট এগুলো ধুয়ে দিয়েছিলাম, কিন্তু মশারি টাঙানো হয়ে গেছে, কিন্তু বেডশিট তো আর দেওয়া হয়নি। বেডশিট ভাবলাম যে গুছাবো, কালকে সকালবেলা গুছিয়ে রাখবো। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘরগুলো ক্লিন করে নিয়েছি আগে নাস্তা টাস্তা করে। তো ভাবলাম এখন বেডশিটটা গুছিয়ে রাখি, আর সেই সাথে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আপনাদের সাথে অনেক গল্প হয়ে যাবে, সেই সাথে আমার কাজগুলো হয়ে যাবে আর কি। শীতের দিন তো এমনিতেই অনেক ছোটো ডিউরেশনের হয়, তো দিনের বেলা অর্থাৎ দিনের আলোটা কম থাকে আর কি। তো ওই সময়ের মধ্যে আসলে দিনের কাজগুলো টাইম ম্যানেজ করাটা আসলে একটু টাফ হয়ে যায়। তো শীতের দিনের জন্য আমি আমার রুটিনটাকে একটু চেঞ্জ করে ডিফারেন্ট করে নিয়েছি। মানে দিনের ডিউরেশন বুঝে কাজের একটু এদিক সেদিক করে টাইমটাকে নিজের মতো করে ম্যানেজ করে নিয়েছি। আর আজকে আমার আপনাদের সাথে আলাপ করার এই টপিকটাই থাকবে যে আমি কিভাবে আমার সংসারটাকে একা হাতে ম্যানেজ করছি, এবং ছোট্ট এই সময়টাকে কাজে লাগিয়ে কীভাবে আমি আমার প্রতিটা কাজ পারফেক্টলি করছি। এগুলোই ছোটোখাটো কিছু টিপস থাকবে আর কি। হয়তো অনেকেরই কাজে লেগে যাবে, হয়তো অনেকেরই লাগবে না। অনেক অভিজ্ঞ আপু আন্টিরা আছেন যাদের হয়তো এগুলো কাজে লাগবে না। তবে অভিজ্ঞ আপু আন্টিদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা কীভাবে ছোটো দিনগুলোতে আপনাদের সংসার ম্যানেজ করে থাকেন, চাইলে সেই টিপসগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। এতে করে আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু জানা হয়ে যাবে, শেখা হয়ে যাবে। আর আমি বিশ্বাস করি শিখতে চাইলে আসলে সবার কাছ থেকে শেখা যায়, শেখার কোনো শেষ নেই। ওই যে আমরা ছোটোবেলা যেমনটা সংকল্প কবিতা পড়েছিলাম না, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, তা আমিও বিশ্বজোড়া পাঠশালা বানিয়ে নিয়েছি। সবার থেকেই শিখতে চাই। ইভেন ছোটো ছোটো পোকামাকড়, গাছপালা কোনো কিছু বাদ যায় না। আসলে বুঝতে পারলে অনেক কিছু থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে, থেকে যায়। আসলে আমরা নিতেই জানি না, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রবলেম। কিন্তু প্রকৃতি আসলে উজাড় করে আমাদেরকে সবসময় দিতে চায়, আমরা নিতে চাই না, এটাই আমাদের সমস্যা আর কি। নিতে চাইলে অনেক কিছুই নেওয়ার আছে। তো এখন হচ্ছে আমার কর্তামশাই বাজার থেকে এসেছেন, আর উনি বাজার সদাই করে নিয়ে আসছেন। আর সেই বাজার সদাইগুলোকে আমি গোছাতে বসে পড়েছি কিচেনেই হুটহাট করে, কারণ অর্গানাইজ ওয়েতে কাজ করে ব্লগ করতে গেলে দেখা যাবে যে আপনাদের সাথে আমার ব্লগটা শেয়ারই করা হবে না, কাজটাও করা হবে না। তো যাই হোক, যেটা বলছিলাম, যেহেতু সময়ের ডিউরেশন এখন কমে গেছে, অর্থাৎ দিনের আলোর পরিমাণটা কমে গেছে, তো আমাদের কাছে দিনটা ছোট মনে হয়। তো আমি যেটা করি এই সময়গুলোকে যেভাবে কাজে লাগাই আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা নাস্তা খেয়ে শেষ করে নিই, তখন খুব দ্রুতই সব কিছুকে ধুয়ে থালাবাটিগুলোকে আবার জায়গা মতো অর্গানাইজ করে রেখে দিই। তারপর হচ্ছে কিচেনটাকে খুব ভালো মতো করে ঝাড়ু ঠাড়ু দিয়ে ভালো মতো করে ক্লিন করে নিই। যদি সবজি থাকে তাহলে সবজিগুলো কোটাবাছা করে ফেলি, যদি না থাকে তাহলে বাজার থেকে কর্তামশাইকে পাঠাই যে সবজি দিয়ে যাও, তারপর আমি রান্না করতে বসাবো, এরকম আর কি। আর আমরা তো বাজার করি সাপ্তাহিক বাজার, প্রতিদিনকার বাজারের তেমন একটা ঝামেলা আমাদের নেই। হয়তো দেখা গেছে সবজি বাজারটা 2-3 দিন পর পর মাঝে মাঝে আনা হয়, কিন্তু বেশিরভাগ সময় সাপ্তাহিক বাজারই করা হয়। এতে করে বাজার গোছানোর ঝামেলাটাও আমার একটু কম, প্রতিদিনই সেই ঝামেলাটা আমাকে পোহাতে হয় না। খাবার রান্না করা থেকে সার্ভ করা পর্যন্ত কিন্তু আমাদের অনেক হাঁড়ি পাতিল ময়লা হয়, থালা বাটি চামচ বিভিন্ন রকম বাসনকোসন ময়লা হয়। সকালবেলা চা নাস্তা খাওয়ার পরে এক গাদা হাঁড়ি পাতিল বাসন জমা হয়, চায়ের কাপ জমা হয়। সমস্ত কিছুকে সকালেই ক্লিন করে ফেলি। দুপুরবেলা রান্না করার পর যখন খাবার পরিবেশন করি, তখন যদি কোনো হাঁড়ি পাতিল খালি হয়ে যায়, তখন সেটা সাথে সাথে ক্লিন করে রেখে দিই। ইভেন খাবার সার্ভ করার আগে হাঁড়ি পাতিল ক্লিন করি, তারপর সার্ভ করি। তো খাওয়ার পর কিন্তু সাথেটা প্লেট বাটি ধুয়ে রেখে দিই। এগুলো কিন্তু জমিয়ে রাখি না, জমিয়ে রাখলে কাজে আলসেমি চলে আসে, আর এতে করে সময়েরও বরকত পাওয়া যায় না। এবং যেটা করি সেটা শীতের দিনে হচ্ছে চুলাতে পাশে একটা মোটামুটি সাইজের বোউলের মধ্যে, অর্থাৎ গামলার মধ্যে একটু কুসুম গরম পানি বসিয়ে রাখি। তো যদি দেখি হাতে একটু বেশি ঠান্ডা লাগে বা পানিটা বেশি ঠান্ডা, বিশেষ করে রাতে এবং সকালে কাজ করার সময়, তখন ওইখান থেকে গরম পানি ব্যবহার করি। হাতটাকে কাজের ফাঁকেও একবার ভিজিয়ে নিই, কারণ ঠান্ডা পানি বেশি ব্যবহার করলে দেখবেন যে শীতের সময় স্কিনের প্রবলেমটা বেশি দেখা দেয়। আর যাদের স্কিন ড্রাই তাদের তো দেখবেন যে হাত পায়ের যে ত্বকগুলো আছে সেগুলো বিশেষ করে ফেটে যায়।
তো কাজের মাঝখান দিয়ে, ধোয়াধায়ের মাঝখান দিয়ে গরম পানি ব্যবহার করলে অথবা কাজ শেষে গরম পানি দিয়ে হাতগুলো ধুয়ে নিলে তারপর একটু ময়েশ্চারাইজার ব্যবহার করলে দেখবেন যে হাতে এবং পায়ে যে ফাটার প্রবলেমটা সেটা আর আসবে না। বিশেষ করে গৃহিণীদেরই হাত ফাটা, পা ফাটার প্রবলেমটা আসে, কারণ আমাদেরকে সারাক্ষণ পানি ঘাটাঘাটি করতে হয় বেশি, তাই আমাদের ঠান্ডা লেগে হাত পায়ের স্কিনের বেশি ক্ষতি হয়ে যায়। তো এই দিকটা একটু খেয়াল রাখবেন, একটু গরম পানি ব্যবহার করবেন হাত পা ধোয়ার সময়। বিশেষ করে থালাবাটি ধোয়ার পর হাতগুলো কিন্তু অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে, আর ওই সময় কিন্তু ড্রাই হয়ে যায় স্কিন, যদিও আমরা সেটা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না। তো এভাবে নিজের হাতের এবং পায়ের যত্নটা নিতে পারেন। মাছের বাজারগুলো গুছিয়ে বক্স করে রেখে দিয়েছি, আর এখান থেকে কয়েক পিস মাছ রেখে দিয়েছি, আজকে রান্না করব। এই তো ফুলকপি দিয়ে মাছ রান্না করছি, মানে ফুলকপি, সিম, আলু, টমেটো সব একসাথে। এটা তো এই সিজনের জাতীয় খাবার বাঙালিদের। তো আমার বাসায় রান্না হচ্ছে আজকে। আর দেশি যে নতুন আলু উঠেছে একটু আগে গুছালাম, সেগুলো থেকে দুইটা দিয়ে দিলাম এখানে কেটে। তারপর কয়েক টুকরো মাছ ভেজে গিয়ে ভুনা করে নেব, আর মাছের মাথা দিয়ে লাউ তরকারি রান্না করব। শীতকালীন ধনিয়া পাতা দিয়ে লাউর তরকারি কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর আমাদের বাসায় রাজের বাবা বিশেষ করে সবজি অনেক বেশি পছন্দ করেন। আলু, সিম, ফুলকপি, টমেটো এই সমস্ত কিছু দিয়ে এই জাতীয় তরকারিটা তো সবার বাসায় রান্না হয় এখন, কারণ শীতকালে এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় একটা রেসিপি। আর এদিকে আমি বাগার দিয়ে দিলাম লাউয়ের জন্য, লাউটা রান্না করে নিচ্ছি। থেকে গিয়ে ফ্রি হলাম একটু, আর তার আগ পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে একটু ছোটাছুটিতে ব্যস্ত ছিলাম, তাই জন্য আপনাদের সাথে ব্লগ অনেক বেশি লেটে শেয়ার করেছি, কিন্তু তবুও চেষ্টা করছি সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার। এদিকে রান্নাগুলো প্রায় হয়ে এসেছে, ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিলাম। আমার রান্না প্রায় 12টার মধ্যেই শেষ হয়ে গেছে, আর এখন আমি উঠানটা একটু ঝাড়ু দিয়ে দিব। শীতের সময় এত বেশি পাতা ঝরে যে ফুল গাছের যে পাতাগুলো আছে, ফুল আছে, ওগুলো ঝরে পড়ে। প্রতিদিনই দেখা যায় যে উঠান নোংরা হয়ে যাচ্ছে শুকনো পাতাতে। তো আজকে অল্প একটু পাতা আছে, তো অল্প পাতা থাকলেও আমার কাছে ভালো লাগে না আসলে। একদম ফ্রন্টের উঠান তো, মাঝখানে আমাদের বাসাটা চতুর্দিকে, আর মাঝখানে লবির মতো করে উঠানটা। তো লবি স্টাইলে হওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে এই উঠানটাই আমাদের আসলে সারাদিনের চলাফেরা, কাপড় শুকাতে দেওয়া বা বাগানের যত্ন করা। আমরা এখানে একটু দাঁড়াই, অনেক সময় এখানে বসে চা খাই। তো এই সমস্ত কিছুর জন্যই আসলে উঠানটা আমাদের কাছে অনেক প্রিয় একটা জায়গা। আর এখানে একটু পাতা টাতা পড়ে থাকলে আমার কাছে ভালো লাগে না। যেমনটা আমার বাসার ভিতরটা একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করি, তেমনটাই উঠান। তো যেহেতু আমাকেই ক্লিন করতে হবে, তো আমি বেশি একটা ময়লা করে আর ক্লিন করার জন্য ওইটা আমার কাছে ভালো লাগে না। প্রতিদিনের যেটুকুন একটু পাতা আছে অল্প স্বল্প, ওগুলোকে পুড়িয়ে ফেলি এক জায়গায় জমা করে করে আর কি। আর ছোট্ট উঠানটা ঝাড়ু দিতেও খুব বেশি একটা কষ্ট হয় না বা সময়ও লাগে না। আর উঠান তো এমনিতেও পাকা করা, তো দেখা গেছে যে সিমেন্টের হওয়াতে ওই যে কাদা মাটি এসবের ঝামেলা খুব একটা নেই। তো সব দিক থেকে সুবিধা আছে, তার জন্য গিয়ে নিজেই যতটুকু সম্ভব করে নিই। আর নিজের কাজ নিজে করতে আসলে ভালোই লাগে। একদিক থেকে কষ্ট একটু বেশি হলেও মানে মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে আমি আমার কাজটা পারফেক্টলি করতে পেরেছি। তো যাই হোক, এখন আমি আমার যে নতুন বাগান বিলাসের চারা গাছটা, যেটা রাজার বাবা এনে দিয়েছিল, বলেছিল যে যে গাছটা মেরেছে তার পরিবর্তে 2টা গাছ দিবে, 2টা দিয়েছে, তো একটা হয়নি, একটা মরে গেছে। মানে বেশি বৃষ্টিতে গাছের গোড়ায় পানি লেগে পচে গেছে, আর একটা তো হয়েছে মাশাআল্লাহ করে দেখা যাচ্ছে। তো বলেছিল এটা নাকি লাল রঙের বাগান বিলাস, কিন্তু আমার মনে হচ্ছে না লাল রঙের বাগান বিলাস। এটা আমার কাছে বাগান বিলাসের যে ভেরিয়েশনটা আছে, এটাকে নাকি থিমা প্রজাতির বলে, মানে গাছের পাতাও সুন্দর থাকবে, আবার ফুলটাও দেখেছেন আপনারা, গাছের পাতাটা সাদা এবং সবুজের কম্বিনেশনে, আর ফুলটা তো সাদা আছে আবার গোলাপিও আছে। তো আমার কাছে মনে হচ্ছে সেই গোলাপি যে ফুলটা আছে এটা ওইরকমই হবে, লাল হবে না। এই যে আমি এখন দেখিয়ে দিলাম উপরে যে কলিগুলো আসছে। আর এখানে কিছু কলার খোসা, আপনারা দেখেছেন আমি যখন মাছ ধুয়েছিলাম তখন ওখানে ছিল, আর এখানে কিছু ছিল, সব একসাথে করে 2-3 দিন ধরে ভিজিয়ে রেখেছি। কিছু কলার খোসা হাত দিয়ে চটকে নিয়েছিলাম ওই বাটিতে। ওই কলার খোসা চটকানো পানিটা গাছের জন্য আসলে অনেক উপকারী, তো ওটা দিয়ে দিয়েছে এখানে। আর 2-3 দিন ধরে পচিয়ে যে পানিটা বের হয়ে যায় আর কি। আর খোসাগুলো দিলে টবের গাছ তো অনেক সময় খোসাগুলো মাটিতে পরিণত হতে অনেক সময় লেগে যায়। সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাদেরকে দুধটা দিয়ে আসি, তারপর আমি গিয়ে চা বানাবো। কর্মব্যস্ততায় পরিপূর্ণ আমার আজকের দিনের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অনুরোধ থাকবে কনসিডার করে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় কিনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।